ইরানের প্রতিশোধ আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনা। তেহরানকে শায়েস্তা করতে গিয়ে কি বিপদ আমেরিকার? খামেনি হত্যার ভয়ঙ্কর প্রতিশোধ নিতে ইরানের টার্গেটে ট্রাম্প, নেতানিয়াহু সহ ১৩ বিশ্ব নেতা। বাকিরা কারা? কেন তারা টার্গেটে? ১৯০টি পরমাণু বোমার মধ্যে ১২টি বোমা যে কোনো মুহূর্তে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত রেখেছে ভারত। কিন্তু কেন? কোন ভয়ে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ইরানের কৌশলগত সামরিক অবস্থানে মার্কিন বাহিনীর নয়া হামলার জেরে প্রতিশোধের তাণ্ডব চালিয়েছে তেহরান। ড্রোন আর ক্ষেপণাস্ত্র হামলায় বাহরাইন, কুয়েত, জর্ডান আর ওমানের মার্কিন ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইরান। ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বাংকার, রাডার সিস্টেম, ড্রোনের বহরে। হামলাকারীদের ছাড় না দিয়ে সকল হত্যাকাণ্ডের চরম প্রতিশোধের হুঙ্কার দিয়েছে তেহরান। এদিকে ইরানকে শায়েস্তার এই যুদ্ধ আমেরিকার জন্য চরম বিপদ ডেকে আনছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে খোদ মার্কিন গণমাধ্যম। এমন পূর্বাভাসের কারণ কি? মেহরাব হোসাইন খানের ডেস্ক রিপোর্ট। নতুন পর্বের হামলা শুরুর এক সপ্তাহ হয়নি, চতুর্থ দফায় ইরানের বিভিন্ন অবস্থানে আবার আঘাত এনেছে মার্কিন বাহিনী। প্রায় ৫ মাস ধরে থেমে থেমে ইরানে এই হামলার মূল উদ্দেশ্য আর আগের অবস্থায় নেই। সময়ের সাথে সাথে খসে পড়ছে মুখোশ, বেরিয়ে আসছে থলের বিড়াল। ইরানের তুমুল প্রতিরোধে লড়াইটা এখন যতটা না শায়েস্তা বা আধিপত্য প্রতিষ্ঠার, তার থেকে বেশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মান বাঁচানোর। নয়া এই হামলায় কতটা ক্ষতি হলো ইরানের? আগাম হুমকির মান রাখতে পেরেছে কি তেহরান? সোমবার ভোর ৫:৩০টার দিকে ইরানের একাধিক এলাকায় হামলা হয়েছে। মার্কিন বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী আন্তর্জাতিক জাহাজগুলোতে ইরানের হামলা চালানোর সক্ষমতা কমাতে এবার উপকূলীয় রাডার স্থাপনা, মিসাইল ও ড্রোনের মজুদ আর আইআরজিসির ছোট নৌযানগুলোকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এছাড়া কুয়েতে ইরানের হামলায় ৩ মার্কিন সেনা নিহতের তথ্য ঠিক না বলেও দাবি করেছে সেন্টকম। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, হামলা হয়েছে খুজেস্তান, হরমুজগান আর সিস্তান বেলুচিস্তান প্রদেশের শহরগুলোতে। এতে খুজেস্তান প্রদেশের মাহশাহর এলাকায় সেচ দেয়ার পাম্পিং স্টেশনে একজন নিহত ও ৪ জন আহত হয়। বিস্ফোরণ হয়েছে হরমুজগান প্রদেশের জাস্ক, সিরিক, কেশমদ্বীপ আর বন্দর আব্বাসে, যেখানে রাডার সাইট এবং সামরিক স্থাপনা রয়েছে। সিস্তান বেলুচিস্তান চাবাহারের কাছাকাছি এবং মার্কাজি প্রদেশের খন্দাব শহরের বাইরে বিমান হামলা হয়েছে। পানি শোধনাগার আছে সেখানে। একই দিন হামলা হয়েছে ইরানের ঘনিষ্ঠ মিত্র ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দরে। এই ঘটনায় সৌদি আরবকে দোষারোপ করে পাল্টা প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি বাহিনী। এদিকে বরাবরের মতোই জোরদার জবাব দিতে দেরি করেনি তেহরান। ইরানের অ্যাটাক ড্রোন আর ক্ষেপণাস্ত্রে লণ্ডভণ্ড হয়েছে বাহরাইন, কুয়েত, জর্ডান, ওমানে মার্কিন ঘাঁটি। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে কুয়েত আর বাহরাইন। আইআরজিসির বিবৃতিতে জানানো হয়েছে, কুয়েতের আলী আল সালিমে মার্কিন ঘাঁটির জ্বালানি সংরক্ষণাগার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট সম্পূর্ণ ধ্বংস হয়েছে। হামলা হয়েছে মার্কিন বাহিনীর প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাংকার ও সহায়ক স্থাপনাগুলোতে। ধ্বংস হয়েছে আহমদ আল জাবের ঘাঁটির কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা। বাহরাইনের শেখ ইসায় মার্কিন ঘাঁটির হেলিকপ্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ কেন্দ্র, P-8 ইলেকট্রনিক যুদ্ধ বিমানের হ্যাঙ্গার আর ড্রোন কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্রেও ধ্বংস হয়েছে। জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটির বড় কয়েকটি ক্ষেপণাস্ত্র গুদাম আর জ্বালানি সংরক্ষণাগারে আগুন ধরে গেছে। ধ্বংস হয়েছে মার্কিন বাহিনীর ড্রোনের বহর। মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে ওমানে দূরপাল্লার নজরদারি রাডার সিস্টেমেরও। বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তেহরানের অভিযোগ, যুদ্ধ বন্ধে সমঝোতা স্মারক সই করার ২৫ দিনের মাথায় সব শর্ত ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। বলা হয়েছে, আমেরিকা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, বিনা শোধে পার পাবে না হামলাকারীরা। শীর্ষ নেতাদের হত্যার জবাব কতটা তীব্রভাবে দেয়া হবে সে বিষয়ে আগাম বিধান অনুমোদনের প্রস্তাবও দিয়েছেন তিনি। আর পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই দাবি করেছেন, এখন পর্যন্ত সমঝোতা স্মারকের কোনো শর্ত ভঙ্গ করেনি তেহরান।
سطح بین‌المللی আয়াতুল্লাহ আলী খোমেনি সহ প্রত্যেকের হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে ইরান বদ্ধপরিকর। বিচার ও প্রতিশোধ নিতে আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে সম্ভাব্য সব আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া ব্যবহার করা হবে। সমঝোতা স্মারকের 14টি বিধানের দিকে তাকাই দেখা যায় যে এই স্বল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র কোনো না কোনোভাবে একে বিকৃত করেছে। শুরু থেকেই আমরা বলে আসছি, প্রতিশ্রুতির প্রতিদান প্রতিশ্রুতি দিয়েই দেয়া হবে। کوتاه به نوعی এদিকে ইরানকে মোকাবেলা করতে গিয়ে মার্কিন বাহিনীর গোলাবারুদের পরিমাণ মারাত্মকভাবে কমে গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের গণমাধ্যম সিএনএন। সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ সিএসআইএস এর মূল্যায়নে এই সংঘাতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড আর প্যাট্রিয়টের অন্তত অর্ধেক ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র এবং টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রায় 30% শেষ করে ফেলেছে মার্কিন বাহিনী। ইরানের সাথে পাল্টাপাল্টি হামলা এখনও অব্যাহত থাকায় ভবিষ্যতে সম্ভাব্য সামরিক হুমকি মোকাবেলায় গুরুতর ঝুঁকিতে পড়তে যাচ্ছে বিশ্বমোড়ল আমেরিকা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বাবা হত্যার প্রতিশোধ নেয়ার হুমকি দেওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ 13 নেতার হত্যার টার্গেট সংক্রান্ত একটি তালিকা এখন ভাইরাল। ইরানের পত্রিকা দক্ষিণ হামশাহরিতে প্রকাশ পেয়েছে এই টার্গেট লিস্ট। কারা রয়েছে এই তালিকায়? সত্যি কি তাদের বিরুদ্ধে হত্যা চেষ্টা হবে, নাকি এটি ইরানের কোনো রাজনৈতিক চাল? নাইম আহমেদের ডেস্ক রিপোর্ট। মাথায় বন্দুকের টার্গেটের লাল চিহ্ন সহ ছবির তালিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ঘনিষ্ঠ মিত্র ফিলিস্তিনি গণহত্যাকারী বেনিয়ামিন নেতানিয়াহু থেকে শুরু করে 13 বিশ্ব নেতা। এই ছবি ইরানের সংবাদ মাধ্যমের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। ইরানের রাজধানী তেহরান থেকে প্রকাশিত দৈনিক হামশাহরি শনিবার গভীর রাতে তাদের অনলাইন সংস্করণে ইরানের সম্ভাব্য শত্রুদের হিটলিস্টের একটি ইনফোগ্রাফিক প্রকাশ করে। ছবির পাশে তুলে ধরা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির দেয়া প্রতিশোধের প্রতিশ্রুতি। প্রয়াত ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আমেরিকা ও ইসরায়েলি বাহিনী হত্যার পর থেকেই প্রতিশোধের আগুনে পুড়ছে তেহরান। আর এই প্রতিশোধের আগুন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে মোস্তফা খামেনির প্রতিশোধের হুমকি আর এই হিটলিস্টটি সামনে আসার পর। তবে প্রশ্ন উঠেছে, কতটা সত্যতা রয়েছে এই লিস্টের, নাকি এর পেছনে রয়েছে শত্রুকে ভড়কে দেওয়ার কোনো রাজনীতি? 28 ফেব্রুয়ারি আমেরিকা ও ইসরায়েল যৌথ হামলা চালিয়ে হত্যা করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এরপর তার উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেন খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি। তবে বাবা হত্যার পর এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি তিনি। এমনকি নিরাপত্তার কারণে বাবার জানাজাতেও থাকতে পারেননি তিনি। তবে দিয়েছেন কঠোর প্রতিশোধের বার্তা। লিখিত বক্তব্যে মোস্তফা খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রতিশোধ ইরানি জাতির ইচ্ছা এবং তা অবশ্যই বাস্তবায়িত হবে। প্রতিশ্রুতি দেন বাবার হত্যার বদলা নেয়ার। আর তার এই বক্তব্যের পরেই শুরু হয় নানা জল্পনা কল্পনা। আর এরপরই প্রকাশ পায় এই 13 নেতার তালিকা, যেখানে আছেন ডোনাল্ড ট্রাম্প, নেতানিয়াহু ছাড়াও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখো, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ আরও বেশ কয়েকজন শীর্ষ নেতার নাম। এমনকি সদ্য মারা যাওয়া মার্কিন সিনেটর মৃত্যুর আগে ইরানিদের মার্কিন প্রেসিডেন্ট ও কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার এক মিছিলের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার দিয়ে বলেন, অন্তত শত্রুরা তার একটি ভালো ছবি ব্যবহার করেছে। তবে হামশাহরি প্রকাশিত নামগুলোকে ইরান সরকার বা সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনির পক্ষ থেকে অনুমোদন দেওয়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি। ইরান সরকার বা প্রশাসনের পক্ষ থেকে কাউকে হত্যার হুমকি বা টার্গেট লিস্টে রাখার কথা বলা না হলেও রীতিমতো ঘুম উড়ে গেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি হয়েও ভয়ে দিন পার করছেন ট্রাম্প। কিছুদিন আগে তুরস্কের আঙ্কারায় ন্যাটো সম্মেলনে যোগ দিয়ে নিজের ভয় আর লুকিয়ে রাখতে পারেননি তিনি। বলেই ফেললেন ইরানের শত্রু তালিকায় সবার উপরে আছেন তিনি। এমনকি ন্যাটো সম্মেলন শেষ করে নিরাপত্তার শঙ্কায় বিমান বদলে ফিরেছেন আমেরিকার মাটিতে। বিশ্লেষকদের মতে প্রকাশিত ছবিটিতে রয়েছে রাজনৈতিক বার্তা এবং মনস্তাত্ত্বিক চাপ তৈরির একটি কৌশল। শুধু আমেরিকা আর ইসরায়েল নয়, এই যুদ্ধে ইউরোপ এবং অন্যান্য যেসব নেতা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করেছে তাদেরকে হুমকির বার্তা দিয়ে রাখছে তেহরান। নাইম আহমেদ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
হরমুজ প্রণালীতে ইরানের আধিপত্য রুখতে এবার ইরাক ও সিরিয়াকে পাশে চাইছে যুক্তরাষ্ট্র। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির বৈঠকের পর এ নিয়ে তথ্য প্রকাশ করার কথা রয়েছে। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। দিন কয়েক আগেই ন্যাটো শীর্ষ সম্মেলনের সাইডলাইনে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার সাথে বৈঠকে বসেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যেখানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র তালিকা থেকে সিরিয়ার নাম বাদ দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা জানান ট্রাম্প। ট্রাম্পের সাথে বৈঠকের মাত্র 2 দিন আগে ফরাসি প্রেসিডেন্টের সাথেও সাক্ষাৎ করেন আল শারা। শারার সাথে একান্ত বৈঠকে বসতে সিরিয়ার রাজধানী দামেস্কে হাজির হন খোদ ইমানুয়েল ম্যাখো। যে সিরিয়া দীর্ঘদিন আন্তর্জাতিক কূটনীতি থেকে বিচ্ছিন্ন ছিল, পশ্চিমাদের পরম বন্ধুত্বের ডোরে সেই দেশের প্রেসিডেন্টই এখন হয়ে উঠেছেন মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির অন্যতম প্রধান কাণ্ডারি। পশ্চিমাদের কাছে আল শারার এই ক্রমবর্ধমান গুরুত্ব নতুন অনেক আলোচনার জন্ম দিয়েছে। এরই মধ্যে নতুন করে আবার আলোচনায় উঠে আসছে ইরাক। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্যে ওয়াশিংটন সফর করছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও ইরানকে রুখে দিতে পশ্চিমাদের হাতে সবচেয়ে বড় ট্রাম্প কার্ড এখন ইরাক ও সিরিয়া। ইরাক, সিরিয়া এবং যুক্তরাষ্ট্র মিলে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূল পর্যন্ত বিস্তৃত 500 মাইলের এক ঐতিহাসিক পাইপলাইন প্রকল্প পুনরুজ্জীবিত করার পরিকল্পনা করছে। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ কমানোর প্রচেষ্টার অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইকে জানিয়েছে ইরাকি ও আঞ্চলিক ঊর্ধ্বতন কর্মকর্তারা। উত্তর ইরাকের কিরকুক শহর থেকে সিরিয়ার উপকূলীয় শহর বানিয়াস পর্যন্ত বিস্তৃত এই পাইপলাইনটি পুনরুজ্জীবিত করার চুক্তিটি আগামী সপ্তাহে প্রকাশ করা হতে পারে। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদের বৈঠকের সময় এটি প্রকাশ করার কথা রয়েছে। 1952 সালে ইরাকি পেট্রোলিয়াম কোম্পানি দৈনিক প্রায় 3 লাখ ব্যারেল ধারণ ক্ষমতার এই পাইপলাইনটি তৈরি করেছিল। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় সিরিয়া ইরানের পক্ষ নিলে বাগদাদ এর পাইপলাইনটি বন্ধ করে দেয়। 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর এটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কার্যত অকেজো হয়ে পড়ে। লাইনটি আবার চালু করতে নতুন স্টোরেজ ট্যাঙ্ক, পাম্প এবং বৈদ্যুতিক ব্যবস্থা সহ ব্যাপক মেরামতের প্রয়োজন। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের মতে পাইপলাইনটি সম্ভবত পুরোপুরি নতুন করে তৈরি করতে হবে, যাতে 2 থেকে 3 বছর সময় লাগতে পারে। এই পুনর্নির্মাণের জন্য ইতোমধ্যে মার্কিন প্রতিষ্ঠানগুলোর একটি কনসোর্টিয়াম তালিকাভুক্ত করা হয়েছে। 2024 সালের শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারার ইসলামপন্থী যোদ্ধারা দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর সিরিয়া ও ইরাক এই পাইপলাইন পুনরুজ্জীবিত করার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখিয়েছিল, তবে সেই প্রাথমিক আলোচনা তখন গতি পায়নি। তবে ইরান হরমুজ প্রণালীর উপর নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার পর এই পাইপলাইনের বিষয়টি নতুন করে জরুরি হয়ে উঠেছে। যুদ্ধের বাস্তবতা এটা স্পষ্ট করে দিয়েছে যে পশ্চিমাদের স্বার্থ রক্ষায় ইরাক ও সিরিয়ার সাহায্য এখন তাদের কতটা প্রয়োজন। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। 190টি পারমাণবিক বোমার মধ্যে 12টি বোমা যে কোনো মুহূর্তে হামলা চালানোর জন্য পুরোপুরি প্রস্তুত বা অপারেশনাল অবস্থায় রেখেছে ভারত। সমুদ্রের নিচে থাকা সাবমেরিনগুলো থেকে যে কোনো মুহূর্তে পরমাণু হামলা চালাতে পারবে। প্রথমে পরমাণু হামলা না চালানোর নীতিতে ভারত অটল থাকার দাবি করলেও প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ দেশটির পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। হঠাৎ করে কেন এমন পরিবর্তন? পাকিস্তান ও চীনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কি বলছেন প্রতিরক্ষা বিশ্লেষকেরা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতায় নতুন মাত্রা যোগ করেছে ভারত। যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের মধ্যে পরমাণু শক্তিধর দেশটি নতুন করে এই প্রতিযোগিতায় নেমেছে। অন্তত 12টি পারমাণবিক ওয়ারহেড অপারেশনাল বা তাৎক্ষণিক ব্যবহারের জন্য মোতায়েন করেছে নয়াদিল্লি। এটি ভারতের পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। কিন্তু প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের সিদ্ধান্তে অটল থাকা দেশটি হঠাৎ করে কেন পরমাণু অস্ত্র তাৎক্ষণিক ব্যবহারের মতো অবস্থানে পৌঁছেছে? সম্প্রতি পাকিস্তান ও চীন তাদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়িয়েছে।
দেশ দুটির সাথে ভারতের প্রতিযোগিতামূলক সম্পর্ক বিদ্যমান। সেই চ্যালেঞ্জ থেকেই কি নিজেদের অবস্থান জানান দিয়েছে ভারত? স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী ভারতের কাছে বর্তমানে 190টি ওয়ারহেড রয়েছে। পরমাণু নীতি অনুযায়ী হামলার সম্মুখীন না হওয়া পর্যন্ত কোনো পরমাণু হামলায় যাবে না দেশটি, অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র না ব্যবহারের নীতিতে অটল ভারত। সেজন্য পারমাণবিক ওয়ারহেড বা তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ ভিন্ন ভিন্ন স্থানে মোতায়েন করেছে দিল্লি। কিন্তু সম্প্রতি 12টি ওয়ারহেড তাৎক্ষণিক ব্যবহারযোগ্য অবস্থানে মোতায়েন সেই নীতির সাথে সাংঘর্ষিক। প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই পদক্ষেপ দেশটির পারমাণবিক প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে। আর এই পরিবর্তন পারমাণবিক ওয়ারহেড এবং তাতে ব্যবহারযোগ্য পারমাণবিক পদার্থ একই স্থানে রাখার বিষয়টি স্পষ্ট করে। ভারতের দীর্ঘমেয়াদী নিরাপত্তা পরিকল্পনায় চীনকে সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ হিসেবে দেখা হয়। চীনের পারমাণবিক আধুনিকায়ন, ক্ষেপণাস্ত্র ও সামরিক অবকাঠামোর সম্প্রসারণ ভারতের উপর প্রভাব ফেলছে। এছাড়া প্রতিবেশী পাকিস্তানের সাথে ভারতের দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে। সম্প্রতি পাকিস্তান তুলনামূলকভাবে দ্রুত ব্যবহারের উপযোগী পারমাণবিক সক্ষমতার উপর জোর দিয়েছে। বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার নিজ দেশের জনগণেরও আস্থা হারিয়েছে। এই অবস্থান থেকে ভারত একটি বিশ্বাসযোগ্য শক্তিশালী অবস্থানে ফিরতে চায়। আর ওয়ারহেড মোতায়েনের এই সিদ্ধান্ত সে পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন অনেক প্রতিরক্ষা বিশ্লেষক। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ভয়াবহ বন্যার পানিতে যখন তলিয়ে গেছে এশিয়ার বিভিন্ন দেশ, তখন পৃথিবীর আরেক প্রান্ত ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল পুড়ছে ভয়াবহ আগুনে। তীব্র গরম আর দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স ও ক্রোয়েশিয়ায় ছড়িয়ে পড়া আগুন রূপ নিয়েছে ভয়াবহ দাবানলে। পুড়ে যাচ্ছে একের পর এক একর বনভূমি। বাদ পড়ছে না ঘরবাড়ি, পর্যটন কেন্দ্রেও। প্রাণ হারাচ্ছে মানুষও। দিনরাত লড়াই করেও আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। একে পৃথিবীর দুই প্রান্তে এমন দুই ধরনের মহাবিপর্যয় কেন? জলবায়ু পরিবর্তনের সঙ্গে এর সম্পর্ক কি? বিস্তারিত ইমরান মাহমুদের ডেস্ক রিপোর্টে। একদিকে বাংলাদেশ সহ এশিয়ার অঞ্চলগুলো ডুবছে বৃষ্টি আর বন্যার পানিতে, ঠিক অন্যদিকে ইউরোপের বুকে আছড়ে পড়েছে এক জীবন্ত নরক, যেখানে চোখের পলকে ছাই হয়ে যাচ্ছে সবুজ প্রকৃতি, বিলাসবহুল গাড়ি আর মানুষের আজীবনের সাজানো সংসার। তীব্র দাবদাহ আর প্রচণ্ড শুষ্ক আবহাওয়ার ডানায় ভর করে জুলাইয়ের শুরুতেই স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে পড়েছে শতাব্দীর অন্যতম ভয়াবহ ও প্রাণঘাতী দাবানল। আগুনের এই লেলিহান শিখা কেবল হাজার হাজার হেক্টর বনভূমি গ্রাস করছে না, কেড়ে নিচ্ছে নিরীহ বন্যপ্রাণী ও মানুষের প্রাণ। সবচেয়ে ভয়াবহ ও মর্মান্তিক পরিস্থিতি তৈরি হয়েছে স্পেনের দক্ষিণাঞ্চলীয় পর্যটন নগরী আলমেরিয়াতে। সেখানে অন্তত 12 জনের মৃত্যু হয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছেন বহু মানুষ। 4 দশক ধরে পরম যত্নে গড়ে তোলা 600 কমলার বাগান আর নিজের বাড়ি চোখের সামনে পুড়ে ছাই হতে দেখে কান্নায় ভেঙে পড়ছেন স্থানীয়রা। অশ্রুভেজা চোখে তারা বলছেন পুরো জীবনের সঞ্চয় হারিয়ে তারা এখন নিঃস্ব। কর্তৃপক্ষের দাবি, নিরাপদ আশ্রয়ে থাকার সরকারি নির্দেশনা অমান্য করে পালাতে গিয়ে অনেক বিদেশি পর্যটক প্রাণ হারিয়েছেন। তবে আগুনে নিহত এক বেলজিয়ান নাগরিকের ছেলে টমাস উলফ এই দাবি পুরোপুরি অস্বীকার করে জানান, সরকারের পক্ষ থেকে কোনো অফিসিয়াল সতর্কবার্তা বা এলাকা ছাড়ার নির্দেশনাই দেওয়া হয়নি। মানুষ ফেসবুক আর নিউজ দেখে যখন আগুন টের পেয়েছে, ততক্ষণে পালানোর পথ বন্ধ হয়ে গেছে। স্পেনের কাতালুনিয়া ও সানেজা অঞ্চলেও পরিস্থিতি ভয়াবহ, যেখানে বনের আগুন আবাসিক এলাকায় ঢুকে পড়ে বাড়িঘর ধ্বংস করেছে। শুধু স্পেনই নয়, পর্তুগালের ভৌজেলা ও সোরকোজা এলাকায় তীব্র বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সেখানে প্রায় 1000 দমকল কর্মীর সাথে সাধারণ মানুষও কাঁধে কাঁধ মিলিয়ে নিজেদের ঘর বাঁচাতে লড়াই করছেন। গ্রিসের ওরিও কাস্ট্রোতে আগুনের তীব্রতায় 2টি বড় বড় কারখানা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং একটি হাসপাতাল থেকে রোগীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। 18 বছর বয়সী এক স্থানীয় তরুণ জানান, চোখের সামনে ছোট্ট একটা আগুন মুহূর্তের মধ্যে দানবীয় রূপ ধারণ করেছে। এদিকে ফ্রান্সের ক্যানেট এন রুসিলন উপকূলের দাবানলের কারণে ক্যাম্পিং সাইট ও রিসর্ট থেকে প্রায় 2000 পর্যটককে জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে বন্দরে নোঙর করা দামি ইয়ট ও নৌকা পুড়ে ছাই হয়ে গেছে। স্প্যানিশ সীমান্তের কাছে ফরাসি পাইরেনিস পর্বতের পাদদেশে প্রায় 4600 হেক্টর এলাকা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, যেখানে আকাশ থেকে প্লেন দিয়ে পানি ফেলেও আগুন নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না। অন্যদিকে ক্রোয়েশিয়ার কোরকুলা দ্বীপেও বনাঞ্চল
বনাঞ্চল ও কটেজ পুড়ে গেছে, তবে সেখানে রাতের আকস্মিক বৃষ্টি উদ্ধারকর্মীদের কিছুটা স্বস্তি দিয়েছে। হাজার হাজার ফায়ার ফাইটার, সামরিক ইউনিট, হেলিকপ্টার ও পানিবাহী প্লেন দিনরাত যুদ্ধ করেও প্রকৃতি এই তাণ্ডবের সামনে অসহায় বোধ করছে। ইউরোপের এই জ্বলন্ত রূপ যেন জলবায়ু পরিবর্তনের এক নির্মম ও ভয়ঙ্কর বাস্তবতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। বিশ্বকাপ শুরু হয়েছিল 1930 সালে, অথচ আর্জেন্টিনার জার্সিতে লেখা 1893। সংখ্যাটি দেখে অনেকের মনেই প্রশ্ন জাগে, রহস্য কি? প্রায় এক শতাব্দী পর মেসিদের জার্সির পেছনের লেখা নিয়ে হঠাৎ কেন এত আলোচনা? বিশ্ব চ্যাম্পিয়নদের জার্সিতে কিভাবে জায়গা করে নিয়েছে এই সংখ্যা, তা নিয়ে থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হয়েছিল 1930 সালে, অথচ আর্জেন্টিনা দলের জার্সির পেছনে লেখা 1893। সংখ্যাটি দেখে অনেক ফুটবল প্রেমীর মনেই প্রশ্ন, বিশ্বকাপের সঙ্গে এর সম্পর্ক কি? আর্জেন্টিনার জার্সির পেছনে কেন লেখা থাকে 1893? 1893 কোনো জার্সির নম্বর, গোপন সংকেত বা বিশ্বকাপের বছর নয়। এটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন AFA এর প্রতিষ্ঠা বর্ষ। নিজেদের শতবর্ষেরও বেশি পুরনো ফুটবল ঐতিহ্য ও ইতিহাসকে সম্মান জানাতেই জার্সিতে এই শালটি বহন করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। 1893 সালে স্কটিশ শিক্ষক ও ক্রীড়াবিদ আলেকজান্ডার ওয়াটসন হাটন প্রতিষ্ঠা করেন আর্জেন্টাইন অ্যাসোসিয়েশন ফুটবল লীগ, যা পরবর্তীতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনে রূপ নেয়। তাকে আর্জেন্টিনার ফুটবলের জনক বলা হয়। শুধু তাই নয়, ইউরোপের বাইরে এটি ছিল বিশ্বের প্রথম জাতীয় ফুটবল অ্যাসোসিয়েশন। হাটনের হাত ধরে বুয়েন্স এয়ার্সে গড়ে ওঠে ইংলিশ হাই স্কুল ও কিংবদন্তি ফুটবল ক্লাব অ্যালামনাই। পরবর্তীতে 1911 সালে সফল এই ক্লাবটি বন্ধ হওয়ার আগে 22টি শিরোপা জিতে আর্জেন্টিনার ফুটবলে এক অনন্য ইতিহাস গড়ে। আর্জেন্টিনার জার্সির 1893 লেখাটি প্রায় এক শতাব্দীরও বেশি সময় ধরে গড়ে ওঠা তাদের ফুটবল ঐতিহ্য, গৌরব আর পরিচয়, যে ইতিহাসের ধারাবাহিকতা আজও বয়ে বেড়াচ্ছেন মেসিরা। মোর্শেদ আলম, বাংলাভিশন। বিশ্বকাপের মাঠে আর্লিং হাল্যান্ডের পারফরমেন্স যেমন আলোচনায়, তেমনি মাঠের বাইরেও তাকে ঘিরে তৈরি হয়েছে এক ভিন্ন ধরনের চমক। নরওয়ের এই তারকা ফুটবলারের সঙ্গে অবিশ্বাস্য রকমের চেহারার মিল থাকায় রাতারাতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছেন রাশিয়ার এক তরুণ মডেল। একটি ভিডিওতে তিনি পেয়েছেন 10 কোটির বেশি ভিউ, বদলে গেছে তার ক্যারিয়ারও। কে এই তরুণী, কিভাবে শুরু হলো তার ভাইরাল হওয়ার গল্প, আর কেন এখন তিনি নিজেকে হ্যাল্যান্ডের সবচেয়ে বড় ভক্তদের একজন বলে দাবি করছেন? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন ইমরান মাহমুদ। ফুটবল মাঠে আর্লিং হাল্যান্ডের গোল বন্যা আর ইন্টারনেটে তার নারী রূপের ঝড়। বিশ্বকাপের উত্তেজনার মাঝে এই মুহূর্তে নেট দুনিয়ার সবচেয়ে বড় চমক সম্ভবত এটাই। নরওয়ের এই তারকা স্ট্রাইকারের চেহারার সঙ্গে হুবহু মিল থাকা রাশিয়ার 24 বছর বয়সী এক মডেল রাতারাতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছেন। তার একটি ভিডিও ইতোমধ্যে 100 মিলিয়নেরও বেশি ভিউ পার করে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে। মস্কোর মোশন মডেলিং এজেন্সির এই মডেলের নাম আনাস্তাসিয়া কস্ত্রমিতিনা। অথচ এই ঘটনার আগে ফুটবল নিয়ে তার কোনো ধারণা বা আগ্রহই ছিল না। আনাস্তাসিয়ার এই অবিশ্বাস্য পরিবর্তনের গল্পটি শুরু হয় খুব সাধারণভাবেই। তিনি জানান, এক বান্ধবী প্রথমে বলেছিলেন যে তাকে দেখতে নাকি আর্লিং হাল্যান্ডের মতো লাগে। পরে তার অন্যান্য বন্ধুবান্ধব ও পরিবারও একই কথা বলতে শুরু করে এবং বিষয়টি চলতেই থাকে। শুরুর দিকে অবশ্য একজন পুরুষ ফুটবলারের সাথে নিজের চেহারার তুলনা করাটা একদমই পছন্দ করেননি এই রুশ সুন্দরী, কিন্তু ধীরে ধীরে তিনি নিজেও এটি নিয়ে মজা করতে থাকেন। প্রথমে আমার এক বান্ধবী বলেছিল যে আমাকে দেখতে নাকি হাল্যান্ডের মতো লাগে। এরপর আমার বন্ধু বান্ধব ও পরিবারও একই কথা বলতে শুরু করে এবং বিষয়টি চলতেই থাকে। সত্যি বলতে প্রথম দিকে আমি বুঝতেই পারছিলাম না আমার চেহারার সাথে তার কোথায় মিল আছে। তারপর আমি এটাও বুঝতে পারছিলাম না যে কেন আমাকে একজন পুরুষ ফুটবলারের সাথে তুলনা করা হচ্ছে। তবে এখন আমি বিষয়টি মেনে নিয়েছি। আমি এটি রসিকতা হিসেবেই দেখি এবং নিজেও এই বিষয়ে এখন
মজা করতে পারি। 2026 বিশ্বকাপ থেকে নরওয়ে বিদায় নিলেও আর্লিং হালান্ড তুমুল জনপ্রিয়তা পেয়েছেন। আর এই সুযোগ নিয়ে আনাস্তাসিয়া ইনস্টাগ্রামে হালান্ডের মতো অভিনয় করে একটি রিল পোস্ট করেন, আর তাতেই কেল্লাফতে। চোখের পলকে সেই ভিডিও ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। আর এই ভিডিওর কল্যাণে নতুন নতুন কাজের সুযোগও পাচ্ছেন এই রুশ মডেল। আমার সেই ভিডিওটি এখন 100 মিলিয়নেরও বেশি মানুষ দেখেছে। আমি ভাবতেও পারিনি যে এটি এতটা ভাইরাল হতে পারে। এখনো কিন্তু এর ভিউ বেড়েই চলেছে। আর এই জনপ্রিয়তার কারণে এখন আমার কাজের সুযোগ এবং বিজ্ঞাপনের সংখ্যা অনেক বেড়ে গেছে, যা সত্যিই দারুণ। ফুটবলকে একসময় পাত্তা না দেয়া আনাস্তাসিয়া এখন নিয়মিত বিশ্বকাপ ফুটবল দেখছেন। শুধু তাই নয়, বিশ্বকাপে তিনি এখন নরওয়ে দলের কট্টর সমর্থক। ইন্টারনেটের এই তুমুল জনপ্রিয়তার পর আনাস্তাসিয়ার এখন সবচেয়ে বড় ইচ্ছা কোনো একদিন ফুটবল তারকা আর্লিং হালান্ডের সাথে একটি সেলফি তোলা। ইমরান মাহমুদ, বাংলাভিশন। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জনের মৃত্যু হয়েছে। রবিবার মধ্যরাতের পর ব্যাংককের চাতুচাক এলাকার রং বিয়ার না লাত প্রাও নামের ওই পানশালাটিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের মতে পানশালাটিতে একজন সঙ্গীত শিল্পী গান পরিবেশনের সময় বিকট শব্দে বিস্ফোরণের পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে পানশালার প্রধান দরজা দিয়ে ছুটে বের হয়ে আসতে থাকে মানুষজন। প্রায় আধা ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার সার্ভিস কর্মীরা। এই ঘটনায় নিহতদের মধ্যে 9 জন পুরুষ এবং 18 জন নারী। এছাড়া 60 জনেরও বেশি মানুষ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। থাই সংবাদ মাধ্যমের তথ্য মতে এখনো বেশ কয়েকজন নিখোঁজ। আগুনের সূত্রপাত কিভাবে খুঁজে বের করতে তদন্ত করছে স্থানীয় প্রশাসন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।